বম্ব করা হলো এবং ২৯ তারিখ চট্টগ্রাম শহর ২৯ তারিখ থেকেই চট্টগ্রাম শহর ওই ইয়েদের হাতে চলে যাওয়া, পাকিস্তানিদের দখলে চলে গেল, দখল করা শুরু করলো এবং অনেকে মারা গেলেন। ওই সময়টা আপনি কোথায়? ওই সময় আমি চট্টগ্রাম শহরেই ছিলাম। আমি ৩০শে মার্চ পর্যন্ত চট্টগ্রাম শহরে ছিলাম এবং পরে আমার স্ত্রী সবাইকে নিয়ে ওখান থেকে ওই নৌকোয় করে গ্রামে চলে গেলাম। গ্রামে প্রায় ১২-১৩ এপ্রিল পর্যন্ত ছিলাম। তারপর সেই নৌকো করে সেই উত্তর দিকে যে মানে রাঙামাটির দিকে যে ওখান থেকে ঘুরে ওদিক দিয়ে আপনার পৌঁছে গেলাম। ওখানে গেলাম, ওখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের সঙ্গে আমার দেখা হলো। ওরা সবাই যে ওই শহরটায় আশ্রয় নিয়েছিলেন। এটা কোথায়, কোন? ওই ইয়ের ত্রিপুরা। প্রফেসর আনিসুজ্জামান ছিলেন, শামসুল হক সাহেব ছিলেন, রশিদুল হক সাহেব ছিলেন, সৈয়দ আলী হাসান ছিলেন, আলী হাসান সাহেবের জামাই ছিল। প্রায় আমরা ২৩-২৪ জন শিক্ষক আমরা ওদিকে গেলাম এবং সেখানে প্রথমে আগরতলায় কিছুদিন ছিলাম, পরে কলকাতায় গেলাম। তারপর অনেকে আবার যুদ্ধক্ষেত্রে চলে এলেন, এসে যুদ্ধক্ষেত্রে যোগ দিলেন। আমরা আবার ওখানে একটা কমিটি করলাম। প্রেসিডেন্ট ছিলেন ওই শহীদুল্লাহ কায়সারের ভাই জহিরান ছিলেন সেটা সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ছিলেন এয়ার মল্লিক। আমি ছিলাম তার সেই কমিটিরই সামাজিক সম্পাদক, সোশ্যাল সেক্রেটারি। এই সংগঠনটা কি ধরনের কাজ করেছে ওই সময়? এগুলো সমস্ত হাসান হাফিজুর রহমানের বইতে বিস্তারিতভাবে লেখা রয়েছে যে মুক্তিযুদ্ধের উপর যে ১৬ খণ্ড বই উনি বের করেছেন, সেখানে এই সব ঘটনাগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। আমরা ভারত বাংলাদেশে মুক্তাঞ্চলে ঢুকেছি, ঢুকে দেখেছি কি হচ্ছে না হচ্ছে এবং একবার তো প্রায় ধরাপুরার উপক্রমই হয়েছিল। সেটা কোথায়? সেটা ওই বসিরহাট ফেলে ওই মানে ওই যে নদীটা ক্রস করে সাতক্ষীরার ভিতরে ঢুকেছিলাম বেশ সেখানে। সেই সময় আমার অবাক লাগে যে এখন শুনি সাতক্ষীরা এরকম, সেই সময় কিন্তু সাতক্ষীরার লোকজন যে মুক্তিযুদ্ধকে প্রচণ্ডভাবে সাহায্য করেছিল। তো এই যুদ্ধ শেষ যখন হলো তারপরে কি আপনি দেশে ফিরে এলেন? ১৬ই ডিসেম্বর তো যুদ্ধ শেষ হলো, আমি ১লা জানুয়ারি চলে এসেছি। আমরা এই যে স্বাধীন বাংলাদেশে আপনি ফিরে এলেন, এর পরের ঘটনাগুলো শুনবো, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে নিই। শুধু দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গে থাকবেন। ফিরে এলাম বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো আমাদের শ্রদ্ধার মানুষ ডক্টর অনুপম সেনের সঙ্গে। দেশে ফিরে এসে কি আপনি আবার শিক্ষকতায় ফিরে গেলেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে আমরা সবাই শিক্ষকতায় ফিরে গেলাম। আমাদের সবাই ফিরে এসেছিলেন যারা গেছিলেন। তারপরে সেই মুক্তিযুদ্ধের উপরে মানে আমরা যে জয়ী হলাম, আমাদের কি করণীয় না করণীয় সেসব নিয়ে, এবং সেখানে আমরা যারা সংস্কৃতি কর্মী তাদের নিয়ে আমাদের বিজয় দিবস মানে আমাদের বিজয়কে উদযাপন করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কবিরা সব গেছিলেন, চট্টগ্রাম ঢাকা থেকে শামসুর রহমান গেছিলেন, আল মাহমুদ গেছিলেন, তারপর শহীদ কাদেরী গেছিলেন, তারপর আপনার নির্মলেন্দু গুণ গেছিল, সবাই মোটামুটি যে কবি, তারপর অন্যান্য যারা গেছিলেন সব। কিন্তু সেদিন চট্টগ্রামে কোনো ইয়ে ছিল না, বিদ্যুৎ ছিল না, কারণ ঝড় হওয়াতে বিদ্যুৎ চলে গেছিল। ওদের সঙ্গে ইয়ের ওখানে ওই দেবদাস চক্রবর্তী যে আর্টিস্ট, দেবদাস চক্রবর্তী বাসায় ওদের নিয়ে আমার বাসায় চলে এলেন রাত্রি তখন ৯টা ৯:৩০, এবং কোনো বিদ্যুৎ নাই, বুঝতে পারছেন, সে ভারী অদ্ভুত অবস্থা। সেই রাত্রির বেলা আমার বাসাতেই রইলেন সবাই। এর কিছুদিন পরে অবশ্য 1973-তে, এর মধ্যে তো আপনি জানেন যে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং তাদের সংখ্যা আমার ধারণা অন্তত না হলেও 1/4 বা 1/5 লোক কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। হ্যাঁ, এবং তারা কিন্তু নানাভাবে তখন ওই বাম উগ্র বাম দল এর মধ্যে ঢুকে গেছিল, ঢুকে নানা রকম নানাভাবে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে নানা রকম চেষ্টা করে যাচ্ছিল আর কি। এরই মধ্যে 1973 সালে আমি বিদেশে গেলাম আপনার ইয়েতে, এই কোথায় গেল? এই কানাডায় পিএইচডি করতে। যাওয়ার 1 বছর পরে আমি ফিরে এসেছিলাম, মানে আমার MA শেষ করে ওখান থেকে। আচ্ছা। এবং ফিরে এসে যখন আবার যাচ্ছি
সে সময় আমার বন্ধুরা আমাকে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছিল। আচ্ছা। আমি গেলাম, ওর সঙ্গে কথা হলো। তো উনি বললেন যে আপনি এই সময় তো আমাদের সবাই লোক দরকার, আপনারা সবাই চলে গেলে কি করে হবে। উনি আমাকে আপনি করে বলছে, আমার খুব লজ্জা লাগছিল, কারণ অন্যদের উনি তুমি করে বলছিলেন, ডক্টর হ্যাঁ, উনি সালমান। তো তুমি এবং অধিকাংশ ক্ষেত্রে তুই বলতেন। হ্যাঁ হ্যাঁ। তো আমি বললাম যে না, আমি তো চলে আসবো, এই যত তাড়াতাড়ি পারি চলে আসবো। যে হ্যাঁ, চলে আসতে হবে খুব তাড়াতাড়ি। তো কথার প্রসঙ্গে আমি বললাম যে ডক্টর সালমান আমার বন্ধু, আমরা একসঙ্গে পাশ করেছি, এবং উনি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপনা করেছেন। তো উনি তো ডিসি ছিলেন চিটাগাং, ওকে নিয়ে এলেন কেন? বলছি ওকে তো নিয়ে আসেনি। তো বললেন, আমি ওর ভালোই চালাচ্ছিল কিন্তু এই চট্টগ্রাম শহরটাকে। বলে তাহলে এখনই ওকে আবার পাঠিয়ে দিব আমি কয়েকদিন। তো বেরিয়ে এসে সামার তো আমার উপর খুব রাগ, বলে যে আপনি তো আমার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছেন। পরে অবশ্য বঙ্গবন্ধুকে পাঠাননি, উনি বোধহয় করেই বলেছিলেন, ঠাট্টা করেই। তো আমি চলে গেলাম সেই 73-তে, 74-এ আমি এমএ করলাম, 79-এ আমি পিএইচডি করলাম। এর মধ্যেই আপনার এই পিএইচডি কিসের উপরে ছিল? আমার পিএইচডি ছিল পলিটিক্যাল ইকোনমি। আমার পিএইচডি বইটা থেকে বেরিয়েছে, রাউটলেজ এন্ড কেগান পল থেকে। বইটা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে আছে। তো আপনি তো মূলত সোশিওলজির ছাত্র। হ্যাঁ, কিন্তু এটা সোশ্যাল ডেভেলপমেন্টের উপর, আচ্ছা, পলিটিক্যাল সোশ্যাল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের উপরে। এবং এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে পড়ানো হয় অনেক জায়গায়। এমনকি আমাদের যে আতিউর রহমান, যে আমাদের গভর্নর, ওর বইতে আমার এই বইয়ের রেফারেন্স আছে। আপনি এই ধরনের, ধরুন যেটা বলা যায় আপনার মৌলিক বিষয় নিয়ে লেখালেখি পাশাপাশি আপনি তো অন্যান্য বিষয় নিয়েও লিখেছেন, যেমন রাজনীতি বা সমাজ। হ্যাঁ, রাষ্ট্র, সমাজ, রাজনীতি, কবিতা, সমালোচনা সাহিত্য, নানা কিছু। সমালোচনাও আমরা পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবিতা খুব বেশি নজরে পড়েনি, আপনাকে কিন্তু দেব। কিন্তু আমি জানি যে আপনার কবিতার প্রকাশনা আছে। এই লেখা, পড়া এবং শিক্ষকতা, এর পাশাপাশি তো আপনি সামাজিকভাবেও বা রাজনৈতিকভাবেও আপনি সক্রিয়। রাজনীতির সঙ্গে আছি, আপনার সোশ্যাল মুভমেন্টসের সঙ্গে আছি, সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে আছি। সেটা তো আছেনই আপনি। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আমি চট্টগ্রাম এখানে ইয়েতে, আবার আমি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন কেন্দ্রেরও সভাপতি চট্টগ্রামের। তো আমি শুনেছি যে আপনি খুব আড্ডা মারতে পছন্দ করেন। একসময় তো সারাদিনই আড্ডা মারতাম বলা যায়, যে খুবই আড্ডা প্রিয় ছিল আমার। আমার আড্ডার অনেকে, যেমন রামেন্দ্র মজুমদার, তারপর ধরুন এই অনেকেই, যারা আমার বন্ধু কানুতোষ মজুমদার, ওয়ালিউল ইসলাম, তারপর সামাদ, আমাদের রমনায় একটা আড্ডা বসতো, আপনি জানেন সেই বিশ্ববিদ্যালয় জীবনে। সেই বিশ্ববিদ্যালয় আমারও জানা আছে, আমরা আমরাও যখন যেতাম মাঝে মধ্যে হ্যাঁ, একসময়। আমরা তো যখন আপনাদের টিচার অনেক পরে। তখন, হ্যাঁ, যখন টিচার তখনও কিন্তু ওই আমাদের রমনার আড্ডাটা ছিল, একটা বেশ বড় আড্ডা, সেখানে অনেকেই আসতেন। আপনি কি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আপনি অবসর নিয়েছেন? হ্যাঁ, আমি এখন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করছি চট্টগ্রামে? চট্টগ্রামে, হ্যাঁ, প্রায় 8 বছর হয়ে গেছে। 8 বছর ওখানে। তার মানে আপনি শিক্ষকতা জীবন থেকে সরে এখনো আসেন? সরে আসিনি। আচ্ছা, এছাড়া আর অন্য সময় কাটছে কিভাবে? সময় লেখাপড়া করে, লেখাপড়া করে গল্প কাটছে। স্বল্প করে এইভাবেই কাটাই আর কি। চট্টগ্রামের বাড়িতে এখন কে, আপনি এবং? আমার স্ত্রী তো খুব অসুস্থ, সে ওই স্ট্রোক হয়েছিল মাথায়, ব্রেনে। সে প্রায় সেমি কমার মধ্যে আছে, তাকে 24 ঘন্টায় নার্সের তত্ত্বাবধানে রাখতে হয়। আমার মেয়ে ঢাকায় থাকে, ওর ছেলেমেয়েরা, আমার জামাই নটরডেম কলেজের শিক্ষক। আপনার কয় ছেলে মেয়ে? আমার একই মেয়ে, একটি মেয়ে। কি নাম? ইন্দ্রাণী সেনগুহ। ইন্দ্রাণী সেন। ওর ওর এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে দুজনেই সানিডেলে পড়ে। ছেলে ক্লাস 10-এ, মেয়ে ক্লাস 6-এ। মানে এক নাতি এক নাতনি। এক নাতি এক নাতনি। আর আপনি, আপনার জামাতা ইয়েতে শিক্ষক, তিনিও শিক্ষক? তিনিও শিক্ষক। আচ্ছা, আর মেয়ে কিছু করে? মেয়ে করতে এখন আর করে না, সে এখন ছেলে মেয়েদের, পুরোপুরি ছেলে মেয়েকে আনা নেওয়া করতে ঢাকা শহরে তো এটা একটা বড় কাজ, কিছু করার নেই। আমরা আপনার কিছু প্রিয় মানুষ বা যারা আপনাকে পছন্দ করেন, তাদের কিছু মন্তব্য নিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। বাবা বিশাল হৃদয়ের অধিকারী একজন মানুষ,
যিনি মানুষকে মানুষ হিসাবেই ভাবেন। বাবা পড়াশোনার প্রতি আমাকে কখনো বলেনি যে পড়তে বসো। বাবা বলেছে পড়াটা হলো আনন্দের বিষয়, তোমার ভালো লাগলে পড়ো, নয়তো পড়ো না। বাবা আমাকে পড়ার প্রতি জোর দেননি, জোর দিলে হয়তো আমি আরও অনেক কিছু করতে পারতাম। বাবাকে নিয়ে আমি খুবই, মানে আমি যে বাবার সন্তান এই নিয়ে আমি খুবই গর্বিত। দাদুর যে জিনিসটা দেখেছি সবসময় উনি সৎ এবং ন্যায়পরায়ণ, একদম যেটা ঠিক সে জায়গায় স্থির থাকেন। এবং তবে দাদুর কাছে অনেক আবদার নানা রকম ওসব তো ছিলই। ছোটোবেলায় প্রায় দাদুর সাথে শুতাম প্রতিদিনই যখনই চিটংয়ে যেতাম, এবং দাদু আমাকে রাতে কোলের মধ্যে নিয়ে শুয়ে গল্পের বই পড়ে শোনাতেন। আমার কাছে আমার দাদুই বেস্ট। ডক্টর অনুপম সেনকে আমি কাকাও বলেই ডাকি। একসময় আমি ওনার প্রতিবেশী ছিলাম, কিন্তু এমন স্নেহ পেয়েছি যেটা পিতৃ স্নেহের সমতুল্য। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। স্যার আমাদের জন্য, দেশের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য এভাবেই যেভাবে করে যাচ্ছেন আরও করে যাবেন। আমরা স্যার থেকে এভাবে পেতে থাকবো। আমাদের জাতি উপকৃত হবে, দেশ উপকৃত হবে। আমরা স্যারের সুস্বাস্থ্য কামনা করি। ওনার মতো একজন জ্ঞানসম্পন্ন এবং একজন মানবতাবাদী, একজন বিশিষ্ট চিন্তাবিদ, একজন সমাজবিজ্ঞানী যে সান্নিধ্যে থাকা কত বড় একটা কথা এবং কত বড় সৌভাগ্য, সেটা আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। স্যার কিন্তু কখনো কলিগ, স্টাফ বা যে টিচার্স এটা আছেন এদের কাউকেই ওই চোখে দেখেন না যে উনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বা যে দূরত্বটা বা যেরকম, উনি সবসময় আমাদেরকে স্নেহের সাথে দেখেন। এটা একটা স্যারের খুব ভালো ইয়ে। তবে আমি বলবো যে অ্যাজ এ ভাইস চ্যান্সেলর স্যার তো যেভাবে মানে একটু শাসন বা ইয়ে নিয়ে কাজ করার কথা, উনি সেটা করতে পারেন না কখনো। আর উনি মানুষকে খুবই বিশ্বাস করেন। ডক্টর অনুপম সেন আমাদের এই সমাজের আলোকিত নাগরিক, প্রকৃত অর্থে একজন মানবিক বোধসম্পন্ন অসাধারণ মনীষী। আমরা শেষ কথায় আসি। আপনি তো রাজনীতি, সমাজ, দেশ, মানুষ, এমনকি বিশ্ব নিয়ে আপনি ভাবেন। এই মুহূর্তে, এই সময়ে দাঁড়িয়ে আপনি কি বলবেন? আমি খুব আশাবাদী, বুঝতে পারছেন। আমি মনে করি, দেখুন, আজ থেকে কয়েক হাজার বছর আগে দাস প্রথা ছিল, যেমন ইয়েতে গ্রিসে। গত কয়েক হাজার বছরে আমরা দেখতে পাচ্ছি মানুষের নিরন্তর সংগ্রামের ফলে দাস প্রথা নেই, সামন্ত প্রথাও আজকে নেই। আজকে আপনার এটা ঠিক যে ওয়েজ লেবারার্স রয়েছে সাধারণ, কিন্তু মানুষ তো অনেক অধিকার অর্জন করেছে একসময়। মানে সেই প্রাচীন গ্রিস বা প্রাচীন আমাদের এই যেসব দেশের লোকে তখন তো ভাবতে পারেনি মানুষ এত দূর এগোবে, এগিয়েছে। আমি বিশ্বাস করি যে মানুষ এগোবে, যদি তারা আত্মঘাতী হয়ে অস্ত্রের মাধ্যমে নিজেদের ধ্বংস করে না দেয়, তাহলে মানুষ এগোবে। এবং আমি মনে করি বিশ্ব এগোবে। এবং এই ধরনের অন্যায়ের বিশ্ব, যেখানে প্রতিদিন এখনও 100 কোটি শিশু একবেলা খেয়ে ঘুমোতে যায়, সে বিশ্ব থাকবে না। আপনার এখানে প্রত্যেক মানুষ বেসিক নিডস, তাদের যে শিক্ষা, স্বাস্থ্য, তারপর আপনার বিনোদন, সংস্কৃতি, এগুলোর অধিকার পাবে। বাংলাদেশও দ্রুত এগোচ্ছে। 20-30-এর দশকেই বাংলাদেশ একটা মানে মোটামুটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। আমরা আপনার মতো আশাবাদী হতে চাই। আমরা কেউই হতাশ মানুষ নই। এবং আপনার কথা ঠিক যে আমরা অগ্রসর হচ্ছি। তো আমি আপনার এই প্রত্যয় আমাদের সবার মধ্যেই সঞ্চারিত হোক, এই কামনা করি। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এটা বলেই আজকে আমরা শেষ করি। শ্রোতা দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর অনুপম সেনের সঙ্গে। জ্ঞানের আলো ছড়ানোর অভিপ্রায় পেশা হিসেবে শিক্ষকতা বেছে নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন তিনি, এবং দীর্ঘ 45 বছরেরও বেশি সময় ধরে এই পথেই রয়েছেন। পাশাপাশি জড়িত থেকেছেন সাংগঠনিক নানা কাজের সঙ্গেও। জীবনের নানা ক্ষেত্রে তিনি কাজ করেছেন, তার ভাবনাকে তিনি ছড়িয়ে দিয়েছেন। তার অনেক কথাই হয়তো শুনলাম, আবার অনেক কথা অজানা রয়ে গেল। সময় অভাবে আমরা সব কথা শুনতে পারলাম না, কিন্তু যেটুকু শুনেছি সেটুকু আমাদের জন্যে অনেকখানি। তা থেকে নিশ্চয়ই আমরা অনুপ্রাণিত হব, উজ্জীবিত হব। আমরা তার দীর্ঘ কর্মময় সুস্থ জীবন কামনা করছি। আপনাদের সবার মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ।